নমস্কার। আমি খানিকটা ফুর্তিতে ছিলাম। শেষের দিকে বলার মজা হচ্ছে যে বাকিরা কে কী বলে নিলেন সেটা বলার পরে যা বাকি থাকলো সেটা বলা যায়। এখন দেখছি আমিও যেটুকু বলবো বলে ভেবেছিলাম সেটাও বলে দিয়েছি। ফলত একদিক থেকে ভালো সেটা, কারণ অত্যন্ত কড়া সঞ্চালক। সময় আমি চেষ্টা করব নিশ্চয় তার মধ্যেই থাকার, থেকে যেতে পারবো আশা করি। Impact of COVID pandemic and impact on education system আলোচনার বিষয়। আমরা সকলেই এখানে কেউ শিক্ষক, কেউ ছাত্র হিসেবে, অভিভাবক হিসেবে, শিক্ষাকর্মী হিসেবে, এডুকেশন সেক্টরের সাথে যুক্ত বিভিন্ন স্টেক হোল্ডার যারা, প্রত্যেকে নিজেদের মতো করে, এবং তার অধিকাংশ কথাই আজকের আলোচনাতেও ভীষণ শার্পলি উঠে এসেছে। মোটের উপরে ক্ষতি হয়েছে এ নিয়ে আমাদের কারো সন্দেহ নেই। ব্যাপক ক্ষতি হয়েছে, বীভৎস ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি মেরামত করার রাস্তা খুব র্যাডিক্যালি যদি 180 ডিগ্রি স্টিয়ারিং উল্টো দিকে না ঘোরানো যায় তাহলে বেশ সময় সাপেক্ষ এবং দুঃসাধ্য হয়ে উঠবে বটে যত সময় যাবে। আমি খানিকটা জাতীয় শিক্ষানীতির আলোচনা দিয়ে শুরু করি, যেহেতু কোভিড প্যান্ডেমিক, তার প্রভাব ইত্যাদি বারংবার আলোচনায় এসেছে। এবং খুব কারেক্টলি স্যার আমার আগে বলেছেন যে জাতীয় শিক্ষানীতিটা বেসিক্যালি লেজিটিমাইজড হওয়ার সুযোগ পেয়ে গেল, সাপে বর হয়ে গেল এদের পক্ষে করোনা চলে আসার ফলে। আমাদের দেশে শিক্ষানীতি সেই অর্থে তিনটে বড় আকারের শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি তিনবার আমাদের দেশের স্বাধীন ভারতের ইতিহাসে প্রস্তাবিত হয়েছে, প্লেসড হয়েছে। প্রথমটি 1968 সালে, তারপরেরটা 1986 সালে, এবং সর্বশেষটা 2015-16 সাল থেকে আলোচনা চলছিল সুব্রমণ্যম কমিটি খুব সম্ভবত। তারপরে তার বিভিন্ন প্রস্তাবাবলী নিয়ে তর্ক বিতর্ক করতে করতে আলটিমেটলি 2020 সালে তৃতীয় এবং সর্বশেষ জাতীয় শিক্ষানীতিটি, যা এই মুহূর্তে আমাদের আলোচনায় সব থেকে বেশি প্রণিধানযোগ্য। 1968 সালের শিক্ষানীতিতে কম বেশি আমাদের দেশ তো অন্তত খাতায় কলমে যখন সংবিধান ইত্যাদি লেখা হয়েছিল তাতে ওয়েলফেয়ার স্টেটের যাবতীয় উপাদান যতটা পারা যায় বুঝে বুঝে দেওয়ার চেষ্টা হয়েছিল। যদিও আম্বেদকর একদম শুরুর সময় যখন সংবিধান লিখছেন সেই সময় আম্বেদকরের বিখ্যাত কথা আছে, বিখ্যাত বক্তৃতা আছে, যেখানে তিনি বলছেন যে এই যে আমরা এত রকম পলিটিক্যাল রাইট দিচ্ছি, এত রকম সোশ্যাল রাইট দিচ্ছি, সাথে ইকোনমিক রাইট দিচ্ছি না দেশের মানুষকে, ইকোনমিক রাইটগুলো অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, এই প্রশ্নগুলিকে পারলে ডিরেক্টিভ প্রিন্সিপালসে ঠেলে দিচ্ছি, নির্দেশনামূলক নীতিতে ওগুলোকে ফান্ডামেন্টাল রাইটের পর্যায়ে রাখছি না। আমাদের দেশে কথা বলতে না পারলে লোকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারে, কিন্তু খেতে না পেলে গিয়ে কেস করতে পারে না। লেখাপড়া করতে না পারলে বা হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেলে কেস করতে পারে না। এই ডাইকোটমির মধ্যে পড়ে আমাদের দেশের ভোগান্তি আছে অনেকদিন আগে। আম্বেদকর দেশের সূচনা পর্বে, স্বাধীনতার পরে ইত্যাদি ইত্যাদি আমাদের যে এখনকার ব্যবস্থা তার সূচনা পর্বে এগুলো ফোর্সি করে নিয়েছে। কিন্তু তারপরেও দাঁড়িয়ে যেটুকু ছিটে ফোটা ছিল 68 সালের জাতীয় শিক্ষানীতি, কোঠারি কমিশন 64 সালে, তার পরে খানিকটা তার দ্বারা প্রভাবিত হয় আমাদের দেশে কম বেশি লেখাপড়া করতে পারবে তার মতো একটা পাবলিক এডুকেশন সেক্টর তৈরি করার কিছু উদ্যোগ, তার ছিটে ফোটা নিয়ে আমাদের 68 সালের জাতীয় শিক্ষানীতি বেসিক আধারটা তৈরি করা গিয়েছিল। 1986 সালে তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, দ্বিতীয়বার শিক্ষানীতি এলো। এই প্রথম আমাদের দেশের পাবলিক এডুকেশন সেক্টরটা ওপেন আপ করলো প্রাইভেটের হাতে, ব্যবসায়ীদের হাতে। কিছু কিছু জায়গা ধরে 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 আমাদের এত বড় দেশ, এই দিয়ে হচ্ছে না, সরকারকে দিয়ে সব হচ্ছে না, প্রাইভেট ইনভেস্টার ডাকতেই হবে ইত্যাদি ইত্যাদি বলে গত 30 বছর 1991 পরবর্তী ভারত, নিউলিবারাল ভারতবর্ষ, এডুকেশন সেক্টর, একটু আগে নির্মাল্যদা বলছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য হলো সব থেকে লুক্রেটিভ, সব থেকে লোভনীয় দুটো সেক্টর। কেউ যদি ব্যবসা করতে চায়
তো যেভাবে যেভাবে বিবর্তিত হয়েছে দীর্ঘ আলোচনার অবকাশ নেই। 2020 সালের শিক্ষানীতিটি আলটিমেটলি এসে আমাদের দেশে পাবলিক এডুকেশন স্ট্রাকচারের ভগ্নপ্রায় জরাজীর্ণ যেটুকু কঙ্কাল ছিল সেটাকেও পারলে গোটাটা বড় লোকের হাতে লক স্টক ব্যারেল বেঁচে দেওয়ার তাল করেছে 2020 সালের জাতীয় শিক্ষানীতি। আমরা 3টে সি, ইংরেজি অক্ষর সি, 3টে সি আমরা পরপর সাজালে এই জাতীয় শিক্ষানীতিটি খানিকটা একটা চেহারা ভেবে দেখতে পারি। 1, সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন, কেন্দ্রীকরণ। 2, কমিউনালাইজেশন অফ এডুকেশন। ভুলে গেলে চলবে না, দিল্লিতে যে সরকারটি আছে, যে দলটি সরকার চালাচ্ছে, সেই দলটি আদ্যোপান্ত সাম্প্রদায়িক একটি দল এবং তারা ঘোষণা করে সাম্প্রদায়িক, আমি বলছি বলে সাম্প্রদায়িক না। এবং 3, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন। সেন্ট্রালাইজেশন, কমিউনালাইজেশন, কমার্শিয়ালাইজেশন, কেন্দ্রীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং বাণিজ্যিকীকরণ। কেন্দ্রীকরণের বিভিন্ন উদাহরণ, এই সিলেবাস কীভাবে ঠিক করবে, এনসিইআরটি সিলেবাসের ধাঁচেই রাজ্যগুলো সিলেবাস সাজাতে হবে, এই ধরনের কিছু কথা আমাদের জাতীয় শিক্ষানীতিতে আছে। বা ধরা যাক ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি বা এজেন্সি, আমার ঠিক খেয়াল নেই, NHERA, ইউজিসি ইত্যাদি তুলে দেবে, দিয়ে সমস্ত কিছুর হায়ার এডুকেশনের একটা মাথা ভারী একটা বডি করবে, যার ভিত্তিতে সমস্তটা সেন্ট্রালি ঠিক হবে এবং তার উপরে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিটি এভরি নুক অ্যান্ড কর্নার, প্রতিটি কোণে 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 ভারতবর্ষের যাবতীয় বৈচিত্র্য সমস্তটাকে ধ্বংস করে দিয়ে একই ধাঁচে ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো হবে। কেন্দ্রীকরণ, এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, বা আমি আর উদাহরণ বাড়াচ্ছি না, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, যার ভিত্তিতে দাঁড়িয়ে যাবতীয় রিসার্চ টপিক কী হবে, তার পিছনে গ্রান্ট কী হবে, সেই কারা গবেষণা করবে, কোন বিষয় গবেষণা করবে, গবেষণার মূল্য কী হবে, সমস্তটা দিল্লিতে পারলে একটি বাড়ি থেকে নির্দিষ্ট করা হবে। সেন্ট্রালাইজেশন। ন্যাচারালি সেন্ট্রালাইজেশন যদি কোনো সরকারের উদ্দেশ্য হয়, আর সেই সরকারের নাম যদি বিজেপি সরকার হয়, তাহলে বুঝে নিতে অসুবিধা হয় না যে এর পিছনে সাম্প্রদায়িক এজেন্ডা আছে, নিশ্চিতভাবে থাকবে। ধরেন একটা ছোট্ট জায়গা আছে, আমার আর ঠিক একদম মুখস্থ মনে পড়ছে না, ভারতীয় মূল্যবোধ শেখানো হবে। এমনিতে পড়ে আমার আপনার মনে হতে পারে কি অসুবিধা আছে, সুন্দর কথা, ভারতীয় মূল্যবোধ। সমস্যা হলো যে ভারতীয় বলতে দিলীপ ঘোষ যা বোঝেন আর ভারতীয় বলতে আমি যা বুঝি তার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। ভোরবেলা উঠে নমাজ পড়াটা ওনাদের কাছে ভারতীয় না, কিন্তু সূর্য নমস্কারটা ভারতীয়। এবার তাহলে একেবারে বেসিক জায়গায় আঘাত করতে চান এনারা, এই যে কয়েকদিন ধরে যা গন্ডগোল হচ্ছে আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হলো যে পরতে পরতে সাম্প্রদায়িকীকরণের চেষ্টা, একটা জায়গায় বলছে যে এই যে অনেকগুলো গাল ভরা কথা আছে, স্কুল কমপ্লেক্স বানাবো, এই করবো ওই করবো তাই করবো, অনেক রকম আছে, যার আউটকামটা দাঁড়াবে যে প্রান্তিক স্কুলগুলো, প্রান্তিক কলেজগুলো, সেগুলো সব বন্ধ হয়ে যাবে, লাটে উঠে যাবে। শহরগঞ্জ, জেলা সদরে, একটা জেলায়, একটা গোটা জেলার কেন্দ্রে হয়তো, জেলা সদরে হয়তো একটাই স্কুল পড়ে রইল, ওদের মডেল স্কুল। এবং সেটা চালাতে গিয়ে ওরা বলছে যে শুধু শিক্ষকরা সবটা সাফিসিয়েন্ট নাও হতে পারে, আমরা একটু এনজিওদের ডাকবো, একে ডাকবো, ওকে ডাকবো, তাকে ডাকবো। এই এনজিওর মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার RSS ঢুকে পড়তে পারে, যথেষ্ট সুযোগ আছে, আমাদের তো এগুলো ভেবে দেখতে হবে। আছে এই পরতে পরতে কমিউনাল এজেন্ডাকে পুশ করার সুযোগ খুলে রেখেছে জাতীয় শিক্ষানীতি। এবং তার সাথে এই একদম সম্পর্ক রহিত ভাববেন না, কিন্তু কেন এই কয়েকদিন এই গোটা কোভিড জুড়ে আমাদের কানের সামনে চললো না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। সোশ্যাল ডিস্টেন্সিং কি? আমরা সমাজকর্মী যারা আছি তাদের একটা বড় অংশ গোটা পৃথিবীর যুক্তিবাদী, মানবতাবাদী মানুষ বললেন যে এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, এই কথাটা বৈজ্ঞানিক। হ্যাঁ, ওই কি 1.5 ফুট 3 ফুট ইত্যাদি ব্যাপার আছে, ওই সব ঠিক আছে। আরে আমি এই একটা ক্রাইসিসের সময় 100 বছরে একবার এই ক্রাইসিসটা এসেছে, আমি আমার পাশের বাড়ির লোকটার খোঁজ রাখবো না? সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো, আমাকে আমার মতো থাকতে দাও। হয়? আর
আচ্ছা, সোশ্যাল ডিস্টেন্সিং যদি সবাই মেনটেন করতো, রেড ভলান্টিয়ার তৈরি হতো? রেড ভলান্টিয়ার কেন? তো অসংখ্য অসংখ্য তরুণ প্রজন্মের ছেলে মেয়ে, আমাদের প্রজন্ম, আমাদের প্রজন্মটা সম্পর্কে আমরাও কখনো কখনো সন্দিগ্ধ হয়ে ভাবতাম যে আমরা কি আমরা বোধহয় একটু বেশি স্বার্থপর, বেশি আত্মকেন্দ্রিক। বড়রা বলতেন না যে একটু বেশি সারাক্ষণ মোবাইলের দিকে তাকায়, গুটগুট গুটগুট করে। এই যে আমাদের প্রজন্মটাও এইরকম মানুষের জন্য নেমে পড়লো, যে কোনো নামে, যে কোনো, এটাও তো কোভিডের সময়, এই ক্রাইসিসের সময় আমাদের পাওয়া অভিজ্ঞতা। তা সব যদি পালে পালে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতো, এগুলো খুব সহজে নেবেন না। ভাববেন না যে এই টানটা এমনি আকাশ থেকে পড়লো, আর ওরা ভাবনা চিন্তা করেই ফিজিক্যাল ডিস্টেন্সিং বলেনি, সোশ্যাল ডিস্টেন্সিং বলেছে। তারপরে এসে তার ওই লাইন ধরে ঢুকবে, তারপরে যে তবলিগি জামাতের জন্য হয়েছে, তারপরে ওই লাইন ধরে ঢুকবে যে মুসলমানরা করোনা ছড়িয়ে দিয়েছে, আর আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে করতে RSS এর এজেন্ডায় প্লে করতে শুরু করবো। ফলত এর সাথে যেটা আছে, যেটা আজকে আমাদের আলোচনায় ইতিমধ্যে বারংবার উঠে এসেছে, তৃতীয় সিটা কমার্শিয়ালাইজেশন। প্রচুর গালভরা কথা আছে, আমি আর ডিটেল আউট করছি না। স্কুলের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে, আমাদের হায়ার এডুকেশন স্ট্রাকচারটাকে ওরা 3 রকম ইনস্টিটিউটে ভাগ করবে বলেছে। এক হলো রিসার্চ ইউনিভার্সিটি, 2 হলো টিচিং ইউনিভার্সিটি, আর 3 হলো একটি মজার কথা বলেছে, অটোনমাস ডিগ্রি গ্রান্টিং কলেজ, অটোনমাস ডিগ্রি কলেজ। মানে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ, বিশ্ববিদ্যালয়ের দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজ ইত্যাদি এইসব সব লাটে উঠে যায়। অটোনমাস ডিগ্রি কলেজ, তুমি তোমার মতো কলেজ খুলো, তুমি তোমার মতো ডিগ্রি দাও, তুমি যত পারো পয়সা কামাও, কি অসুবিধা আছে? আমরা তো এই যে ওপেন আপ করার ফল হলো হলদিরাম ভুজিওয়ালা হরিয়ানা ইউনিভার্সিটি খুলে ফেলেছে, নাম লাভলি ইউনিভার্সিটি, সেখানে নতুন পড়ে। এই লাগাম ছাড়া ব্যবসা করার তাল, এইটা খানিকটা আস্তে আস্তে আরো মান্যতা পেয়ে গেল, যে কথা আমার আগে স্যার অত্যন্ত কারেক্টলি বলেছেন করোনার সময়। খুব মজার মজার কতগুলো জিনিস আছে আমাদের শিক্ষানীতি। এই শিক্ষানীতি কি এক লাইনে বলতে গেলে, নলেজ সোসাইটি থেকে স্কিল সোসাইটিতে ট্রান্সফার করানোর শিক্ষানীতি। আরো এত 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 মানে স্কিল সোসাইটি বললেও তো তার একটা মানে আছে, এতটাও ওনারা ভেবেছেন বলে মনে হয় না। যেরকম ভাবে লিখেছেন, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস। ফার্স্ট ইয়ারে তুমি পড়ে পাস করে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাও, আবার সেকেন্ড ইয়ারে পড়ে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাও, ক্লাস 8-এ ইচ্ছে হলে পড়ে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাও, যখন ইচ্ছে তুমি পড়ে একটা ডিগ্রি আমায় দিয়ে দেবো, তুমি নিয়ে বেরিয়ে যাও, তারপর চড়ে খাও, তুমি কি করলে, তুমি বাঁচলে মরলে আমার দেখার দরকার নেই, তোমাকে পড়ানোর দায় আমার নয়। বা ধরেন এই যে মাল্টি ডিসিপ্লিনারি স্টাডি, আচ্ছা আমরা ইন্টার ডিসিপ্লিনারি স্টাডি তো অনেক ক্ষেত্রে হয়। আমি ইতিহাসের ছাত্র ছিলাম, আমায় আমার সাবজেক্টের সুবাদেই খানিকটা রাষ্ট্রবিজ্ঞান পড়তে হতো, খানিকটা দর্শন পড়তে হতো, খানিকটা পারলে সাহিত্য পড়তে হতো, অর্থনীতি পড়তে হতো। ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইজ ওয়ান থিং। যে মুহূর্তে মাল্টি ডিসিপ্লিনারি শুনলে আমার মনে প্রথম যে ছবিটা আসে, যে একটা মিষ্টির দোকান, আমি ঢুকলাম, পরপর কতগুলো সন্দেশ রাখা এবং প্রতিটি সন্দেশের মাথায় কিশমিশ রাখা, কেউ একটা ঢুকে প্রত্যেকটা সন্দেশ থেকে কিশমিশটা খুললে 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 খেয়ে নিচ্ছে, একটা সন্দেশও পুরো খাচ্ছে। মাল্টি ডিসিপ্লিনারি স্টাডির ফল হচ্ছে আমাদের দেবী দুর্গতি নাসিনীর মতো ছাত্র হবে সবাই। আমাদের দেবী দুর্গতি নাসিনী, তিনি ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, কবিতা লিখতে পারেন সাটাসাট ফাটাফাট, গুন্ডা কন্ট্রোল করতে পারেন, ল পড়েছেন। দেখেন আপনারা হাসছেন, আমি কিন্তু দেবী দুর্গতি নাসিনী বলেছি, আমি তো কারো নাম বলিনি, ফলত আমায় জেলে পড়তে পারবে না। কিন্তু আমি বোঝার জন্য বলছি যে সুপারফিশিয়াল পড়াশোনা, পল্লবগ্রাহী, স্পেশালাইজেশন হবে না। তাজমহলটা মন্দির ছিল না, এটুকু বলার মতো বোধ সম্পন্ন ভবিষ্যতে কোনো ইতিহাসের ছাত্র যাতে না থাকে। গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় না। এই যে অক্ষয় কুমারের এই যে লাস্ট কি একটা সিনেমা বেরিয়েছে, আমি দেখছিলাম, মোহাম্মদ ঘনিকে বোধহয় পৃথ্বীরাজ চৌহান মেরেছেন, আমি দেখছিলাম। পৃথ্বীরাজ চৌহান যবে মারা গেছেন তার আর মোহাম্মদ ঘনি যবে মারা গেছেন তার মধ্যে বিরাট ফারাক, অথচ সিনেমায় দেখিয়ে দিয়েছে যে এ ওকে মেরে দিয়েছে। এটা যে ভুল দেখাচ্ছে, ফালতু কথা বলছে, এটা বলার মতো লোক ভবিষ্যতে যাতে না থাকে, ওদের চ্যালেঞ্জ করার মতো।
ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার সবই একটু 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 করে জানবে। ওদের যখন যে কাজে ওরা লাগিয়ে দিতে পারবে সেই কাজে লেগে যাওয়ার মতো, ওদের পারপাস সার্ভ করার মতো সস্তার শ্রমিক, চিপ লেবার, স্যার শব্দটা আমার আগে বলেছেন, এই যদি তৈরি করা যায়, এই জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য ছিল তাই। এটা খানিকটা অ্যাগ্রেভেটেড হয়ে গেল, খানিকটা, আমি একদম শেষ করে এসেছি, আর বেশিক্ষণ দেব না। এটা খানিকটা সুবিধাজনক হয়ে গেল এদের পক্ষে করোনা ইত্যাদি চলে আসার ফলে। ডিজিটাল ডিভাইড কি ভয়ানক চেহারা আপনারা জানেন সকলে। আমি যে ছাত্র সংগঠনটির কর্মী, এসএফআই, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া, আমরা প্রথম দিন থেকে এটা সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছি বারংবার সরকারের কাছে। আমি পশ্চিমবঙ্গ, মূলত আমার কাজের জায়গা, পশ্চিমবঙ্গ সরকারের কাছে একাধিকবার বিকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম। আমরা কোনখান থেকে কোন খাতে টাকা খানিকটা অ্যালট করতে পারলে বেসিক সমস্যার সমাধান করা যায়। আমরা তো কেউ হঠকারী নই, কিন্তু এটাও তো ঠিক যে ঠিক একটা ক্রাইসিস 100 বছরে একবার আসে ক্রাইসিস, ঠিক কি করব না করব ভেবে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না, বুঝতে একটু সময় লেগেছে, সবই ঠিক, সবই বুঝলাম। এটাও তো ঠিক যে আপনি যখন স্কুল বন্ধ রাখছেন, ঠিক সেই সময় আপনি বার আর রেস্টুরেন্টের টাইম 9টা থেকে রাত 10:30 অবধি করে দিচ্ছেন। পানশালা খোলা, পাঠশালা বন্ধ, মদন মিত্রদের খুব সুবিধা। আমার পরিষ্কার কথা হচ্ছে যে এই পরিবেশে দাঁড়িয়ে সিরিয়াস প্রশ্নটি হচ্ছে যে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার এই পাবলিক এডুকেশন স্ট্রাকচারটিকে যতটা শক্তিশালী করার কথা ভাবতে পারতেন, এটাকে রক্ষা করা, এটাকে পুনর্জাগ্রত করার জন্য যতদূর ভূমিকা নেওয়া উচিত ছিল ভবিষ্যতের দিকে তাকিয়ে। ভারতবর্ষ হলো প্র্যাকটিক্যালি ইয়াঙ্গিস্তান, 130 কোটি মানুষের দেশ, 65% হচ্ছে 35 বছরের নিচে, পৃথিবীর সব থেকে তরুণ দেশ সেই অর্থে। তার যে এই বিরাট হিউম্যান রিসোর্স, এই গোটাটাকে যদি প্রপারলি কাজে লাগানো যায়, এদেরকে শিক্ষিত করে, এদেরকে লেখাপড়া করিয়ে, এদের হাতে কাজ দেওয়ার বন্দোবস্ত যদি করা যায়, তো ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ তার সুবিধা। নন্দিনীদি যে কথাটা বলে শেষ করলেন যে আমাদের ভবিষ্যতের উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যতের সুখ, সমৃদ্ধি, ভালো থাকা সমস্তটাকে ঝুঁকির সামনে রেখে এখনকার যারা শাসক তারা এই সিদ্ধান্তগুলি নিলেন যে বড় লোকের হাতে গোটাটাকে বেঁচে দেবো এবং অধিকাংশ ছাত্রের যাতে সুবিধা না হয় তার বন্দোবস্ত করবো। পশ্চিমবাংলা আমি একটা হিসেব দেখছিলাম, আমি এমনি অজস্র তথ্য এসেছে, ভারাক্রান্ত করতে চাইনি, কিন্তু কতটা গ্রিম সিচুয়েশন, কতটা ভয়ানক। পশ্চিমবাংলায় 2021 সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ 87% ছেলেমেয়ে গ্রামাঞ্চলে, 87% ছেলেমেয়ে গ্রামাঞ্চলে অনলাইনে ক্লাস করতে পারে। 87%, মাত্র 13% পেরেছে। কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা সকলে দাঁড়িয়ে আছি। এই 87% এই ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের ভোটার, ভবিষ্যতের সচেতন জনগণ তৈরি উপাদান আমরা কি দিলাম? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বাড়াবো না। আমি জানি না, খানিকটা ওই হয়তো একটু বিতর্কিত শোনাতে পারে কথাটা, কিন্তু আমি অ্যাট দ্য রিস্ক অফ দ্যাট আমি খানিকটা বলার চেষ্টা করব। প্রযুক্তির যা উল্লঙ্ঘন হয়েছে সব মিলিয়ে, এবং সেটা খানিকটা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কনস্ট্যান্ট ইনোভেশন ইত্যাদি হয়তো খানিকটা প্রয়োজনেই আরও খানিকটা বেড়েছে। আমার মনে হয় না যে প্রযুক্তির স্বাভাবিক গতি সেটা সামনের দিকে যেভাবে যেভাবে যাবে সেটা সবটা তার সামনে বালির বাদ দেওয়া যাবে বলে মনে হয় না। প্রযুক্তির ফলে প্রযুক্তির মালিকানা কাদের হাতে, প্রযুক্তিকে ব্যবহার করে মুনাফা লাভ করছে কারা, এবং প্রযুক্তির সুষম বন্টন হচ্ছে কতটা, এই জায়গাটি দেখা এবং আগামী দিনে আমাদের যাবতীয় দাবি দাওয়া, আন্দোলন, আমরা যারা ঘোষিত রাজনৈতিক কর্মী আমরা তো বটেই, কিন্তু আপনাদের মতো মানুষ যারা সমাজের প্রতি অর্থে প্রতিটি ক্ষেত্রে মতামত নির্মাতার কাজ করেন, এই লড়াইটা গোটা সমাজকে রক্ষা করার লড়াই, এর মধ্যে কোনো সংকীর্ণতা থাকার প্রশ্নই নেই। আগামী দিন সকলে অ্যাভেল করতে পারে
এবং কম পয়সায় কম খরচে অ্যাভেল করতে পারে এবং কোয়ালিটি কম্প্রোমাইজড না হয় এমন এডুকেশন স্ট্রাকচার, এমন এডুকেশন সিস্টেম গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের লড়াই চলুক। কোভিড এসে আমাদের লড়াইটা খানিকটা কঠিন করে দিয়েছে বটেই, আরও অনেক কঠিন করেছে বৈষম্যের ভাইরাস, যে ভাইরাসের ভ্যাকসিন খুঁজে পাওয়ার জন্য আমরা তো লড়বই, আপনাদের পাশে যাই। ধন্যবাদ। ধন্যবাদ ছিল একটা অন্য আঙ্গিক থেকে পুরো জিনিসটা দেখার জন্য। এবং আমরা যখন আলোচনা করছিলাম এই এটা প্রস্তুতি নিয়ে, তখনই আমাদের একটা সাজেশন এসেছিল যে ছাত্রদের দিক থেকে আমরা একটু শুনি ওরা কি বলতে চায়, কারণ আমরা তো সবাই বয়স্ক, সুতরাং সেদিকে সেক্ষেত্রে সত্যি ধন্যবাদ যে অন্য দৃষ্টিভঙ্গি থেকে ওর বক্তব্যটা তুলে ধরার জন্য। আমাদের আজকের প্যানেলের শেষ বক্তা প্যানেলিস্ট হিসেবে অধ্যাপক শৌভিক রায়, ITPI এর পক্ষ থেকে আমি তাকে অনুরোধ করছি।